যে একেবারেই অসম্ভব ব্যাপার। তো এই সীমাবদ্ধতা মিলিয়েই আমরা এই কোর্সে পড়ার চেষ্টা করেছি। এটা মনে করার কিছু নেই যে একটা কোর্সের মাধ্যমে আপনারা পণ্ডিত হয়ে যাবেন। আবার এরকমও মনে করার কিছু নেই যে কিছুই শেখা না। শেখার অনুভূতিতে হচ্ছে একটা ব্যাপার আসা উচিত যে আমরা কিছুই জানি না, আমাদের প্রচুর জানতে হবে। আর হিস্ট্রির ক্ষেত্রে ট্র্যাডিশনাল প্রশ্নগুলোকে অ্যাভয়েড করে নতুন নতুন প্রশ্ন খোঁজা এবং সেই প্রশ্নের উত্তর খোঁজাটা হিস্ট্রি পড়ার আনন্দকে অনেক বাড়িয়ে দেয়। এটার জন্যই আমাদের এই অনুভূতির জন্যই কোর্সটা মানে আমি মনে করি খুবই মূল্যবান হবে। প্রচুর ভুল তথ্য, অপতথ্য, মিথ্যা তথ্য, মিথ্যা আইডিয়া এই বাংলাদেশ নামক ভূখণ্ডের অভ্যুদয়ের পেছনে ভূমিকা রেখেছে। এক একটা পক্ষ এক একভাবে বয়ান তৈরি করছে এবং বলা যায় যে বাধ্য করছে সেই বয়ানকে বিশ্বাস করতে। ভুলভাবে, স্থূলভাবে যে বয়ানগুলো তৈরি করা হয়েছে সেগুলোর জবাব দেওয়ার জন্য আমাদের বিপুলভাবে পড়াশোনা করতে হবে। বিভিন্ন সোর্সকে আমাদেরকে বিবেচনায় নিতে হবে, তাহলেই হয়তো নতুন কিছু করা সম্ভব। আমি বিভাগ পূর্ব বাংলাদেশ সম্পর্কে বলেছিলাম যে বাংলাদেশের অভ্যুদয় হয়েছে আসলে বেসিক্যালি হিন্দু সাম্প্রদায়িকতার মানে উপজাত হিসেবে। হিন্দু সাম্প্রদায়িকতা যদি বেঙ্গলে এভাবে ভদ্রলোক রাজনীতিতে না ঢুকতো তাহলে কি হতো সেটা হচ্ছে অন্য পর্বের বিষয়। হিস্ট্রিতে কি হতে পারত সেটা বিষয় না, যা হয়েছে আমরা তার ব্যাখ্যা দাঁড় করাই, এটা হচ্ছে হিস্ট্রি। এই জন্য হিন্দু সাম্প্রদায়িকতার ফলে বাংলা ভাগ হয়েছে এবং ভদ্রলোক রাজনীতির জন্য সিংহভাগ দায়ী। অন্য পক্ষেরও দায় আছে, কিন্তু ভদ্রলোক রাজনীতি হচ্ছে সিংহভাগ দায়ী এক্ষেত্রে। যার ফলশ্রুতিতে আমরা যে 47-এ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হলাম পূর্ব বাংলা হিসেবে, সেই পাকিস্তানও সমতার বিধান দিতে পারে নাই। একটা প্রায় অবাস্তব একটা ভৌগোলিক সত্তা নিয়ে যে বাংলাদেশটা গঠিত হয়েছিল, মানে যে পূর্ব পাকিস্তানটা গঠিত হয়েছিল, সেটা ভেঙে যেতই। ইন্টারেস্টিংলি অনেকেই অনেক আগে বুঝেছে, যেমন 1961 সালে আপনারা নাম জানবেন আহমেদ হাসান আল দানি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রির টিচার ছিলেন। আহমেদ হাসান আল দানি আপনারা নাম শুনে থাকবেন, তিনি ঢাকার হিস্ট্রি বা একজন পণ্ডিত লোক ছিলেন। আহমেদ হাসান আল দানি 61 সালে বুঝে ফেলছে যে এই দেশ থাকবে না, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একসাথে থাকতে পারবে না। এই জন্য তিনি ডিসিশন নিলেন যে এই পাকিস্তানে থাকা যাবে না। এই জন্য তিনি খুব তাড়াতাড়ি 61 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি ছেড়ে দিয়ে তিনি পশ্চিম পাকিস্তানে চলে গেলেন। আহমেদ হাসান আল দানি 9-10 সালের দিকে সম্ভবত মারা গেলেন আর কি। তো এই একেবারে প্রায় অবাস্তব একটা ভৌগোলিক সত্তা নিয়ে যে দুই পাকিস্তানের যে দুই উইং হলো, সেই রাষ্ট্র টিকে থাকার জন্য আপনার যে টাইপের স্ট্রাকচার দরকার ছিল প্রথম থেকেই তার ঘাটতি ছিল। এটা একটু অন্যভাবে বলি, যদিও কি হতে পারতো সেটা বিষয় না, যা হয়েছে তার ব্যাখ্যা দাঁড় কারণে হিস্ট্রি। যদি পশ্চিম পাকিস্তানের স্থলে যদি এটা ইংরেজরা হতো তাহলে এটা চমৎকার ভাবে তারা হ্যান্ডেল করতে পারতো, কারণ তারা অনেক বেশি দক্ষ এবং যোগ্য। পশ্চিম পাকিস্তানিরাও হচ্ছে তারা এটা পারে নাই, মানে একটা ফেডারেল সিস্টেম দাঁড় করাতে পারে নাই।
ক্রমাগত কর্তৃত্ববাদী হয়েছে, এবং এমন কর্তৃত্ববাদী হয়েছে, খুবই বিস্ময়কর ব্যাপার, 47 সালেও ইন্ডিয়া স্বাধীন হলো, পাকিস্তানও স্বাধীন হলো। 70 সাল পর্যন্ত ইন্ডিয়া 4টা সাধারণ নির্বাচন করতে পেরেছে, আর পাকিস্তান একটা সাধারণ নির্বাচনও করতে পারে নাই। অনলি 70 সালে যে সাধারণ নির্বাচনটা করলো, সেই সাধারণ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির কে সামাল দিতে পারলো না পাকিস্তানের রাজনীতিবিদ, সেনাবাহিনী, মানে সামরিক বেসামরিক আমলাতন্ত্র বা কর্তৃত্ববাদী শ্রেণী, সেটা সামলাতে পারলো না। মানে একটা সাধারণ নির্বাচনও পাকিস্তানের জীবদ্দশায় হলো না, মানে সম্পূর্ণ হলো না। তো সেই দেশকে কোনভাবে আপনি যোগ্য বলবেন? আসলে এটা হচ্ছে একটা মূর্খের কর্তৃত্ব ছিল, মানে অযোগ্য লিডারশিপ। একটা রাষ্ট্র চালানোর জন্য যে দক্ষতা প্রয়োজন হয়, সেই যোগ্যতার ঘাটতি। ফলে পাকিস্তান ক্রমাগত পিছু হটেছে এবং রাষ্ট্র হিসেবে টিকে থাকার সব ধরনের সম্ভাবনাকে শেষ করে দিয়েছে। আপনার ইন্ডিয়ার দিকে দেখেন, যে ইন্ডিয়া জওহরলাল নেহেরু 47 থেকে 64 সাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছে, এবং ডেমোক্রেটিক পন্থায় সাধারণ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে কংগ্রেস সেখানে একটা স্থিতিশীল পলিটিক্যাল পার্টি হিসেবে তারা দাঁড়িয়ে গেছে। তারাও কিন্তু প্রচুর সমস্যা মোকাবেলা করেছে ইন্ডিয়ানরা। কিরকম? যে তারা অনেকগুলো প্রিন্সলি স্টেট, রাজন্য শাসিত রাজ্য তাদেরকে দখল করতে হয়েছে, এবং সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে খুব দক্ষতা এবং যোগ্যতার সাথে তারা অনেকগুলো বড় বড় রাজন্য শাসিত সরকার, মানে রাজ্য তারা দখল করে নিয়েছে। সম্ভবত 400-র উপরে এরকম প্রিন্সলি স্টেট তারা দখল করেছে এই সময়ের মধ্যে। আপনারা অনেকেই নাম শুনে থাকবেন, হায়দ্রাবাদের জুনাগড়, সিকিম, তারপরে এরকম প্রচুর অনেক বড় বড় স্টেট, হায়দ্রাবাদের মতো বিশাল এরিয়া আছে, আবার ছোট ছোট রাজন্য শাসিত অঞ্চল আছে, এগুলো তাদের দখল করতে হয়েছে। তারপরে তাদের ভাষার প্রশ্নে তাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কিন্তু জওহরলাল নেহরুর জীবদ্দশায় কিন্তু শেষ হয় নাই। উত্তর এবং দক্ষিণের যে ভাষা নিয়ে দ্বন্দ্ব, সেটা জওহরলাল নেহরু সমাধান করে যেতে পারে নাই, এটা ইন্দিরা গান্ধী পর্যন্ত লেগেছিল। যে তাদের যে ত্রিভাষা সূত্র, এগুলো আপনারা যখন সাউথ এশিয়ান হিস্ট্রি পড়বেন তখন জানতে পারবেন। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট সারা ইন্ডিয়াতে 150-র উপরে লোক মারা গিয়েছে। একদিন আপনার তামিলনাড়ুতে 7 জন স্টুডেন্ট গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছে এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে। তো এরকম সিরিয়াস বহু ইস্যু ইন্ডিয়া আগেও মোকাবেলা করেছে, এখনো মোকাবেলা করছে, কিন্তু পাকিস্তানের অযোগ্য লিডারশিপ এটা সফলতার সাথে মোকাবেলা করতে পারে নাই। প্রতি তুলনায় এই মানে ক্লিয়ারলি ধারাবাহিকতা। আমি আরেকটা প্রসঙ্গে শেষ করি ইন্ডিয়ার প্রসঙ্গটা, যে ইন্ডিয়া অনেক ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও সাম্প্রদায়িক হানাহানি, মারামারি, কাটাকাটি থেকে শুরু করে চরম রাজনৈতিক দ্বন্দ্ব সব সত্ত্বেও কিন্তু ইন্ডিয়া এখনো টিকে আছে। ইন্ডিয়ার কোনো প্রভিন্স কিন্তু ইন্ডিয়ার থেকে বের হয়ে যায়নি। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা সফলতা। সেই সফলতাটা অনেকে বলে যে আপনার ইন্ডিয়ায় অনেক ধরনের কালচারাল গ্যাপ আছে, এক প্রভিন্স থেকে আর এক প্রভিন্সে কালচারাল কোনো মিল নাই। তা সত্ত্বেও তারা টিকে আছে মূলত তাদের ডেমোক্রেটিক কালচারের কারণে। আপনার মণিপুরের একজনও জানে সে ভোট দিয়ে সরকার চেঞ্জ করতে পারে, আবার একইভাবে আপনার তামিলনাড়ুর একজনও জানে সে ভোট দিয়ে সে সরকার চেঞ্জ করতে পারে। ঠিক একইভাবে ইউপি, বিহার, সেখানে প্রত্যন্ত অঞ্চলের একটা নাগরিক জানে যে সে ভোটাধিকার প্রয়োগ করে গভর্নমেন্ট চেঞ্জ করে দিতে পারে। এই যে ডেমোক্রেটিক কালচারটা টোটাল ইন্ডিয়াতে ডেভেলপ করেছে, তারা এই জন্য তারা একটা মোটামুটি সফলতা দেখিয়েছে।
অনেক বৈচিত্র্যের দেশ, অনেকগুলো ভাষা, অনেক কালচার, নানা ধর্ম, নানা বর্ণ লোকজন একসাথে এখনো টিকে আছে কিন্তু এই ডেমোক্রেটিক কালচারের কারণে। পাকিস্তানের ক্ষেত্রে হলোটা কি, পাকিস্তান একটা সাধারণ নির্বাচন 70 সাল পর্যন্ত করতে পারল না। ডেমোক্রেটিক চর্চা করবেন আর সংখ্যাগরিষ্ঠ দল যারা ইলেকশনে ইলেক্টেড হলো তাদেরকে পাওয়ার দিবেন না, তাহলে সেই দেশ টিকবে কেন? 70-এর ইলেকশনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেল, তাদেরকে মানে ক্ষমতায় বসতে দেওয়া হলো না। ভুট্টো সাহেব পশ্চিম পাকিস্তানে তিনি গোয়ার্তুমি করলেন যে দরকার হলে পাকিস্তান ভেঙে যাক, তাতে কিছু যায় আসে না, পশ্চিম পাকিস্তানের লিডারশিপ তার থাকতে হবে। এই যে মানে অন্যায্য আবদার ডেমোক্রেটিক কালচারে, এটা পাকিস্তানকে শেষ করে দিয়েছে। এরকম একটা প্রেক্ষাপটে আপনার আমরা 70 সালে যে অবস্থাগুলো দেখছি, ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা প্রায় নানা ধরনের ইমোশনাল কথাবার্তা বলি, যেগুলো খুব ভালো লাগে আর কি, শুনতে ভালো লাগে, যে ইন্ডিয়া এটা ওটা, ইন্ডিয়ার নেগেটিভ এটা সাইড ওইটা সাইড। এগুলো বাদ দিয়ে আমরা নিজেদেরকে দেখি, যে নিজেদের ত্রুটি বিচ্যুতিগুলো দেখি, তাহলে মানে যে কোনো সোসাইটিতে আপনার, সেটা পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, যদি গঠনমূলক সমালোচনা থাকে, তো সমালোচনা দ্বারা আমরা অনেক উপরে যেতে পারি। আমরা পাকিস্তানের কথা বাদ দেন, আমরা যে ডেমোক্রেটিক ইস্যুতে যে বাংলাদেশটা গঠন করলাম, সেই বাংলাদেশের ডেমোক্রেসির যে রানকে আমরা নিরঙ্কুশ করতে পেরেছি? ডেমোক্রেসির যাত্রাকে কি আমরা নিরঙ্কুশ করতে পেরেছি? পারি নাই। এখনো পর্যন্ত আমাদের এটা নিয়ে সংগ্রাম করতে হচ্ছে। মাঝে মাঝে আমার ব্যক্তিগতভাবে মনে হয় একটা স্বাধীন দেশ চালানোর যোগ্যতা আমাদের নাই, যেটা বিগত 50 বছরে এটা সম্ভব হয়নি। আমাদের নাগরিকদের সাফারিংস বন্ধ নাই, লিডারশিপের গোয়ার্তুমি, তারপরে জাতির সাথে বিশ্বাসঘাতকতা, বেইমানি, মুনাফিকি, এগুলো আমাদের এমন পর্যায়ে পৌঁছে গেছে, আমাদের রাষ্ট্রের অস্তিত্ব খুবই হুমকির সম্মুখীন। আমাদের দেশের একটা বড় অংশ, নাগরিকদের বড় অংশ আপনার ইন্ডিয়ান মনস্তাত্ত্বিক নাগরিক। তারা ইন্ডিয়ান নাগরিক হিসেবে নিজেদেরকে মনে মনে কল্পনা করে। অনেকে মনে 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 করে যে ইন্ডিয়া হস্তক্ষেপ করে এই দেশে একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাক। এরকম ঘৃণ্য অবস্থায় আমরা এখন পৌঁছেছি। মাঝে মাঝে মনে হয় যে আমাদের স্বাধীনতার যোগ্য না, আমরা একটা অপদার্থ নেশন। তো এরকম একটা প্রেক্ষাপটে আমরা আছি। আমরা আজকের আলোচনার বিষয় থেকে আমি কিছুটা ডাইভার্ট করছি, ডেমোক্রেসির বিষয় আসছে। তো 70-এর ইলেকশনের পরে আমি একেবারে মার্চ মাস পর্যন্ত আসি। আমি আজকে একটা রিডিং ম্যাটেরিয়ালস দিয়েছি, যে মার্চ মাসে যে ত্রিপক্ষীয় আলোচনাটা হলো ভুট্টো, ইয়াহিয়া এবং শেখ মুজিবের মধ্যে, সেই আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? আপনারা এটা যে মওদুদ আহমেদের বই পড়েছে, মওদুদ আহমেদের সব মতের সাথে আমি একমত না। এখানেও যেটা তিনি বলতে চেয়েছেন সে বিষয়ে আমি মোটামুটি ভাবে একমত না। তারপরও আপনাদের ত্রিপক্ষীয় আলোচনার রিয়েল পিকচারটা বলার জন্য উনি যে ইন্টারপ্রিটেশন দিয়েছেন তার সাথে আমি একমত না, কিন্তু কিছু কিছু জায়গায় তিনি রিয়েল পিকচার দিয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, এই যে ত্রিপাক্ষিক আলোচনাটা বলেছে, এটা ছিল বুঝি নাই, আপনার কথা কেটে কেটে যাচ্ছে। ত্রিপক্ষীয় আলোচনা পক্ষ শেখ মুজিব, ইয়াহিয়া এবং ভুট্টো, তিনটি। তো এরপরে যেটা বেতে আসছি, আপনারা ওইটা পড়ে ডিসিশন নেবেন, আপনারা যে মতামত দিবেন সেটাই পারফেক্ট, অসুবিধা নাই। তো আপনারা এক্ষেত্রে অবশ্যই পড়বেন
আমি এই রিডিং ম্যাটেরিয়ালসটা দিয়ে দিব। বদরুদ্দিন উমরের ইমার্জেন্সি বাংলাদেশে, শেখ মুজিবুর রহমানের আত্মসমর্পণ, এবং তারপরে যে স্বাধীনতা ঘোষণার যে চ্যাপ্টারটা আছে এটাও আপনারা পড়বেন, জেনারেল রিডিংস হোক বা পরীক্ষার বিষয় হিসেবে হোক। আরেকটা বিষয় আছে যে আমি মুক্তিযুদ্ধের হিস্ট্রির ক্ষেত্রে কয়েকটা সেরা বইয়ের কথা বলি। একটা হচ্ছে সিশন অ্যান্ড্রুজ, এই বইটার আমি প্রচ্ছদ দিয়ে দিব, আপনাদের এখন উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। সিশন অ্যান্ড্রুজ বোধহয় দিয়েছিলাম, যাই হোক মূলধারা ৭১টাও আপনারা পড়বেন। তারপরে আপনার যে শর্মিলার ডেট রেকর্ডিং, তারপরে অবশ্যই বদরুদ্দিন উমরের ইমার্জেন্সি বাংলাদেশ, তারপরে মওদুদ আহমেদের স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতা। এই বইগুলো মুক্তিযুদ্ধের জন্য প্রচুর প্রোপাগান্ডামূলক বই ছাপানো হয়েছে। এই বইগুলোতে আপনাদের আস্থা রাখার কোনো কারণ নাই, কারণ এগুলো কোনো বইয়ের পর্যায়ে পড়ে না। তারপরে এমার্জেন্সি অফ বাংলাদেশে বাজারে অনেকগুলো বই আছে, আমি কয়েকটা বই টাকা দিয়ে কিনেছি, তারপর মনে হয়েছে যে এটা টাকার অপচয়। এগুলো আপনাদের খুলে দেখারও দরকার নাই। প্রচুর বাংলাদেশের অভ্যুদয় সংক্রান্ত বই অনেকগুলো, আমি বোধহয় ৪-৫টা দেখেছি, সংখ্যাটা ১০-১২টা হবে। অনেকগুলো নেড়ে চেড়ে আমার লেখার মানে কেনার জন্য টাকা খরচ করতে ইচ্ছা হয় নাই। এগুলো আপনাদের দেখারই দরকার নেই। আপনারা এরকম মৌলিক কিছু বই যেগুলো সর্বজন স্বীকৃত, তা বলছে মুক্তিযুদ্ধের উপরে খুবই অল্প সংখ্যক বই আছে যেগুলো ভালো। তার মধ্যে প্রায় সবাই বলেছে সিশন অ্যান্ড্রুজ এর যে বইটা, আমি এটার প্রচ্ছদ শেয়ার করতে আপনাদের ভুলে গিয়েছি, এটা আমি দিয়ে দিব। তারপরে মূলধারা ৭১টা অবশ্যই পড়বেন আপনারা। তারপরে অবশ্যই বদরুদ্দিন উমরের ইমার্জেন্সি অফ বাংলাদেশ ২ খণ্ডে যেটা আছে, এটা অন্যতম সেরা বই। তারপরে শর্মিলা বোসের ডেট রেকর্ডিং, এটাও খুবই ভালো বই। তারপরে শ্রীনাথ রাঘবনের 1971, এটা আবার অনুবাদ হয়েছে, আমি দেখলাম প্রথমা বের করেছে, বাংলাদেশ সৃষ্টির বৈষয়িক ইতিহাস। এই বইটা মোটামুটি ভালো। ইন্ডিয়ান হলেও মোটামুটি ভাবে তিনি নৈর্ব্যক্তিক থাকার চেষ্টা করেছেন তার বিশ্লেষণগুলোতে। এইগুলো হচ্ছে মোটামুটি ভালো বই। আর কথা হচ্ছে আপনারা, আমি যে ফেজে ছিলাম এই ফেজে কিছু কথাবার্তা বলা দরকার, না বললে এই কোর্সটা পড়ারও সার্থকতা থাকবে না। আসলে আমি যেটা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে 1971 সালের 25শে মার্চ। আমার সঙ্গে আপনাদের একমত হতে হবে বিষয়টা এরকম না। যদি কেউ ভিন্ন মত পোষণ করেন কোনো অসুবিধা নাই, কারণ হিস্ট্রি হচ্ছে আমরা প্রতিনিয়ত সত্যে উপনীত হওয়ার চেষ্টা করি। হিস্ট্রি চাপিয়ে দেওয়ার কোনো বিষয় নয়। আর হিস্ট্রি সাহিত্যের মতো মনের মাধুরী মিশিয়ে মিথ্যা বয়ান তৈরি করারও বিষয় নয়। তথ্যপত্রের মাধ্যমে আপনারা যে সিদ্ধান্তে আসবেন সেটাই হচ্ছে হিস্ট্রির ইন্টারপ্রিটেশন। এই জন্য বলা হয় যে আমরা সত্যে উপনীত হওয়ার চেষ্টা করি মাত্র, যে এটাই অ্যাবসলিউট সত্য সেটা না। এই ধরনের বিনয়বোধ নিয়ে যদি আমরা হিস্ট্রি চর্চা করি তাহলে বিষয়গুলো কিন্তু কম পীড়াদায়ক হয়। যেমন বলছে যে আপনার বদরুদ্দিন উমর সরাসরি বলছেন যে শেখ মুজিবুর রহমান 25শে মার্চ আত্মসমর্পণ করেছেন। এটা, এই বইটা অক্সফোর্ড থেকে প্রকাশিত। এই বইটা যে 5ই আগস্টের পরে লেখা হয়েছে তা না, এই বইটা বিপুল বিক্রমে বিগত টোটাল আওয়ামী রেজিমে কিন্তু এটা ছিল, যে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করেছেন 25শে মার্চ। সপক্ষে তিনি অনেকগুলো যুক্তি দেখিয়েছেন, এই যুক্তিগুলো কিন্তু ফেলনা নয়। তিনি যুক্তি দেখিয়েছেন আপনার শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ পলিটিক্যাল এলাই যারা ছিলেন,
আপনার তাজউদ্দিন আহমেদ, আমিরুল ইসলাম, ডক্টর কামাল হোসেন, রেহমান সোবান, প্রত্যেকেরই বয়ান উনি হাজির করেছেন, বলছেন যে এরা অন্তত পক্ষে রাত 10টা পর্যন্ত তার সঙ্গে ছিলেন, মানে শেখ মুজিবুর রহমানের বাসায় গেছে। তাজউদ্দিন আহমেদ তো ডকুমেন্ট নিয়েই গেছে, যে আপনি একটা শিমিন হোসেন রিমির বইয়ের বিবরণীতেও আছে যে স্বাধীনতা ঘোষণা দিবেন, তিনি এক ধরনের ঘোষণা দিলে তারপরে আত্মগোপনে থাকলেও কোনো অসুবিধা নেই, আপনি একটা ঘোষণা দিয়ে যান। তিনি ঘোষণা দিলেন না। কামাল হোসেনের কাছেও তিনি জিজ্ঞেস করেন যে কামাল হোসেন বলতেছে শেষে যে কামাল হোসেন যখন 10টা 30 মিনিটে সেখান থেকে আসেন, তখন শেখ মুজিব বলছে যে এরকম পীরজাদার কাছ থেকে তার একটা ফোন আসার কথা, সেটা এসেছে কিনা। 25শে মার্চ 10:30টায় তখনও অপেক্ষায় আছেন যে ত্রিপক্ষীয় আলোচনায় তারা একটা সমঝোতা পৌঁছাচ্ছেন, যে সমঝোতা পৌঁছানোর মাধ্যমে তারা আশাবাদী যে এক ধরনের পলিটিক্যাল সলিউশন হবে 10:30 পর্যন্ত। অথচ 25শে মার্চ সকালে মার্কিন অ্যাম্বাসাডার ফারল্যান্ড তিনি পশ্চিম পাকিস্তানে চলে গেছেন। 25শে মার্চ বিকেলে আপনার ইয়াহিয়া খান তিনিও চলে গেছেন। ভুট্টো সাহেব সন্ধ্যার পরে চলে গেছেন। অথচ এটা শেখ মুজিব জানেন না। তারা বসে আছেন যে আপনার একটা ফোন আসবে, যে ফোনের মাধ্যমে তাদেরকে মানে তারা একটা সিদ্ধান্তে আসছেন, পজিটিভ সিদ্ধান্তে। এমনকি 25শে মার্চ আপনার দাবি আদায়ের লক্ষ্যে 27শে মার্চ অর্ধ দিবস হরতালও ডাকা হয়। তার মানে শেখ মুজিবুর রহমান অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, মানে আমরা যেটা অ্যারেস্ট বলি, আত্মসমর্পণের আগ পর্যন্ত তিনি আশাবাদী যে আলোচনা একটা, এই ত্রিপক্ষীয় আলোচনা এক ধরনের সফলতা নিয়ে আসবে, কিন্তু সেটা আসে নাই। পরিস্থিতিটা যেটা দেখা দিল, যে পরিস্থিতি সম্পর্কে শেখ মুজিবের রিডিংটা সিরিয়াসলি ভুল ছিল। ওদিকে পশ্চিম পাকিস্তানিরা চিটাগাং বন্দরে অস্ত্র খালাস করছে, বিমানবন্দরে রেগুলার ফ্লাইটে প্রচুর সংখ্যক আর্মি আসতেছে। তারপরে 25শে মার্চ সকালে ফারল্যান্ড চলে যাচ্ছে ওয়েস্ট পাকিস্তানে, ইয়াহিয়া ভুট্টো সবাই চলে গেছে। এই তথ্যগুলো শেখ মুজিবের হাতে নাই। তিনি তাদেরকে বলছেন, এমনকি আমিরুল ইসলামের লেখায় আসছে যে তারা একটা পুরান ঢাকায় বাড়ি ভাড়া করেছিলেন বা বাড়ি সিলেক্ট করেছিলেন, যেখানে শেখ মুজিবকে নিয়ে যাবেন মানে গা ঢাকা দেওয়ার জন্য। এগুলোতেও তিনি রাজি হন নাই। তাজউদ্দিন আহমেদ, আমিরুল ইসলাম, ডক্টর কামাল হোসেন, অধ্যাপক রেহমান সোবান প্রত্যেকের সাথে 25শে মার্চ সন্ধ্যায় দেখা হয়েছে। তো এর বিবরণগুলো এক্সেলেন্ট ভাবে আছে। আমি এই আলোচনা আপনাদেরকে দীর্ঘায়িত না করে আমি প্রত্যেকটা পৃষ্ঠায় আমি আপনাদেরকে শেয়ার করব, আপনারা পড়ে দেখেন যে বিবরণগুলো আসছে। সেই বিবরণগুলোতে কোনো জায়গাতেই এটার প্রমাণ পাওয়া যায় না যে তিনি স্বাধীনতার ঘোষণার জন্য বসেছিলেন। তিনি আসলে বসেছিলেন ডক্টর কামাল হোসেনের কথা অনুযায়ী তিনি একটা ফোন কলের অপেক্ষায় ছিলেন, যে সমঝোতায় পৌঁছানোর মতো একটা খবর। অথচ পশ্চিম পাকিস্তানিরা মোটামুটি প্রতারণা করে চলে গেছে, এটা শেখ মুজিব বুঝতেও পারেনি। 25শে মার্চ দিক নির্দেশনাহীন, একেবারে পলিটিক্যালি কোনো সিদ্ধান্ত দিতে না পারা এই পশ্চিম পাকিস্তানি পলিটিক্যালি কোনো সিদ্ধান্ত দিতে না পারা আওয়ামী নেতৃত্ব, বিশেষ করে শেখ মুজিবুর রহমান, অন্যান্য লিডাররা কিন্তু চেয়েছিলেন যে আপনি স্বাধীনতা ঘোষণা দেন বা কোনো একটা নির্দেশনা দেন, অথবা আপনি আত্মগোপনে যান। তিনি কোনোভাবে আত্মগোপনে গেলেন না। এটাই আসলে গতিপথ ঠিক করে দিয়েছে বাংলাদেশের। তো বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং। আমি কয়েকটা জায়গায় আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে আমিরুল ইসলাম বলতেছে যে, আমিরুল ইসলামের বই থেকে আসছে
সময় খুব দ্রুত চলে যাচ্ছিল, সম্ভবত খুব অল্পকালের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী এলাকায় চলে আসবে। আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সবাই পুরান ঢাকার একটি বাড়িতে জড়ো হবেন, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসার প্রস্তাব বঙ্গবন্ধু কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ায় সে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়, মানে তিনি যেতে রাজি হলেন না। তারপরে প্রচুর বিবরণ আছে এখানে। একটা জায়গায় খুব অসাধারণ বলেছেন, আমি এটার সাথে পুরোপুরি একমত, যে শেখ মুজিবুর রহমান কোনোভাবেই আত্মগোপন করে গোপনে ইন্ডিয়াতে যেতে রাজি ছিলেন না। তিনি কিন্তু শেখ হাসিনা তার ধারের কাছে না, তিনি ন্যাশনালিস্ট লিডার হিসেবে তিনি এটা চান নাই যে তিনি ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট করবেন ইন্ডিয়ায় পালিয়ে গিয়ে। এই ধরনের মেরুদণ্ড কিন্তু তার ছিল, প্রো আমেরিকান, অনেকটা আমেরিকানরা যেভাবে চিন্তা ভাবনা করতো সেরকমই তিনি ছিলেন। তিনি কোনোভাবেই চান নাই যে পালিয়ে গিয়ে বা ইন্ডিয়ার সমর্থন নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তিনি দাঁড়াবেন, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু তার ছিল না। এই যে শেখ হাসিনা যেমন ক্রাইসিসে পড়ছে, এই দীর্ঘ এত বছর ক্ষমতায় থাকলো ইন্ডিয়ার সমর্থনে করদ রাজ্যের মতোই, আবার ক্রাইসিসে পড়ে ইন্ডিয়াতে পালাই গেল। শেখ মুজিবুর রহমান ইজিলি কিন্তু ইন্ডিয়াতে পালিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি কিন্তু ইন্ডিয়াতে যান নাই। তার একটা ছিল, তিনি অনুমান করছেন যে একটা আর্মি ইনভলভমেন্ট হতে পারে, একটা আশাবাদও ছিল। এটা আমি কোথাও দেখিনি এই ইন্টারপ্রিটেশনটা, একমাত্র বদরুদ্দিন উমর বলছে যে তার একটা ক্ষীণ একটা আশা ছিল যে ছোটখাটো একটা সামরিক অপারেশন হবে, আমাকে আর্মি তত্ত্বাবধানে নিয়ে নেবে, তারপরে আবারও আলোচনা শুরু হবে, একটা সলিউশন বেরিয়ে যাবে পাকিস্তানের একটা লুজ কনফেডারেশনের মাধ্যমে অথবা আঞ্চলিক স্বায়ত্তশাসনের মাধ্যমে, যে কোনো একটা ফরম্যাটে পাকিস্তানে তিনি ক্ষমতাসীন হবেন। এই ছিল তার স্বপ্ন, তার চিন্তা ভাবনাটা ওরকম ছিল যে আর্মি ছোটখাটো স্ট্রাইক করবে, ছোটখাটো অ্যাটাক করবে, তারপরে পরিস্থিতি সামাল দিয়ে নিয়ে তারপরে আবারও আলোচনার টেবিলে আর্মি বসতে বাধ্য হবে। এই আশাবাদেই তিনি আত্মসমর্পণ করেন এবং তিনি এই কারণেই তিনি বসেছিলেন। এটা যে ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্টের দিকে যাবে, সশস্ত্র প্রতিরোধের দিকে যাবে, এটা তিনি ঘূর্ণাক্ষরে বুঝতে পারেনি। এই ইন্টারপ্রিটেশনটা বদরুদ্দিন উমর দিয়েছে, এটা কোথাও আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই এই ধরনের ইন্টারপ্রিটেশন। দুর্দান্ত, আমি তার সাথে একমত যে আসলে আপনারা খেয়াল করে দেখেন ৭ই মার্চের ভাষণের পর যে ৭ই মার্চে তিনি যে টাইপের ভাষণ দিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এইটা বলার পরে আর কি আলোচনার সুযোগ ছিল? তিনি আলোচনায় বসেছেন। তারপরে ত্রিপক্ষীয় আলোচনার সময় তিনি প্যারালাল গভর্নমেন্ট সৃষ্টি করেছেন। প্যারালাল গভর্নমেন্ট হচ্ছে অফিস আদালত সবগুলো হচ্ছে তার নিয়ন্ত্রণে। তিনি বলছেন যে তোমরা অফিস আদালতে যাবা না, তোমরা শুধু গিয়ে বেতনটা নিয়ে আসবা, কাজকাম করবা না। এই যে প্যারালাল গভর্নমেন্ট সৃষ্টি করলেন, একটা বেসামরিক গভর্নমেন্ট সৃষ্টি করলেন। তিনি ৭ তারিখে মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার পরে এই টাইপের বেসামরিক গভর্নমেন্ট করা হাস্যকর ব্যাপার। তারপরে যে ত্রিপক্ষীয় আলোচনাটা কাদের সাথে করছেন, তিনি কিসের জন্য করছেন? সেটা হচ্ছে ক্ষমতা পাওয়ার জন্য। তিনি ইলেকশনে জয়ী হয়ে তিনি পাওয়ার চান। এটাও তো নিয়মতান্ত্রিক রাজনীতি। আপনি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন একটা সময় যে আমাদের স্বাধীনতার সংগ্রাম এই সেই নানা রকম, তারপরে আবার আপনি আলোচনায় বসছেন। কিসের জন্য আলোচনা? ওই যে আমি ইলেক্টেড হয়েছি, আবার নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে, সেটা তো হচ্ছে নিয়মতান্ত্রিক রাজনীতি। এই নিয়মতান্ত্রিক রাজনীতি তো আপনার ওইটা দিয়ে হবে না। আপনি দুইটা তো পরস্পর বিরোধী, স্বাধীনতার ঘোষণা এবং নিয়মতান্ত্রিক রাজনীতি দুইটা তো পরস্পর বিরোধী। এমনকি ২৩শে মার্চ যেটা পাকিস্তান দিবস ছিল, যে সময় আপনার সারা পূর্ব পাকিস্তানের শুধু ৩ জায়গায় পাকিস্তানের পতাকা উড়েছে, সব জায়গায় হচ্ছে পূর্ব পাকিস্তানের পতাকা উড়েছে।
এরকম প্রতিরোধের পরেও তিনি 25 তারিখ রাত্রে বসে আছেন একটা ফোন কলের অপেক্ষায়, যে আলোচনা সাকসেসফুল, তারা মেনে নিচ্ছে এরকম। তো আসলে কি ঘটেছিল সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান মানে একটা উভয় সংকটে পড়েছে, যে তিনি পার্টিরও উভয় সংকটে পড়েছে। স্বাধীনতার জন্য ছাত্র তরুণদের থেকে একটা আপোষহীন দাবি, সবসময় তারা মাঠে নেমে এসেছে, প্রতিরোধ করছে। জয়দেবপুরে আর্মির সাথে সাধারণ লোকজনের প্রতিরোধ হয়েছে। চিটাগাঙে বাঙালি অফিসারদের সঙ্গে অবাঙালি অফিসারদের সংঘর্ষ হয়েছে, এবং তারা যে খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে, চিটাগাং আওয়ামী লীগের সভাপতি এমআর সিদ্দিকের বইতে এটা আসছে, 23 তারিখে তিনি দেখা করে গেছে শেখ মুজিবের সাথে, সেখানেও সে বলেছে। তো সব জায়গা থেকে এরকম পিকচার থাকা সত্ত্বেও 25 তারিখ রাত্র পর্যন্ত তিনি কেন বসে থাকলেন? 25 তারিখ রাত্রেও 10:30 পর্যন্ত তিনি বসে আছেন একটা ফোন কলে। তার মানে তিনি ততক্ষণে ইয়াহিয়া ভুট্টো এবং ফারল্যান্ড সবাই কিন্তু পূর্ব পাকিস্তান ছেড়ে চলে গেছে, ঢাকা ছেড়ে চলে গেছে। এই তথ্য তিনি জানেন। তিনি শুধু অনুমান করছেন এক ধরনের আর্মি হস্তক্ষেপ হতে পারে। তার ঘনিষ্ঠ সহযোগী কামাল হোসেন, তাজউদ্দিন আহমেদ, আমিরুল ইসলাম, এরা সব, রেহমান সোবান, সবাই তাকে বলছে যে এরকম আমাদের পালানো উচিত, এরকম আমরা সংকটে। তিনি কিন্তু নির্ভর ভাবে বসে আছেন। তো এই বিষয়গুলোকে আমাদের বিবেচনা নিতে হবে, তিনি কেন নির্ভর ভাবে বসে থাকলেন। তারপরে এরপরের স্টেজটা হচ্ছে আরো হাস্যকর বয়ান তৈরি করা হয়েছে, যে তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এবং চিটাগাঙে তার বার্তা পাঠিয়েছেন। কার মাধ্যমে? ইত্তেফাকের এক সাংবাদিক, তিনি পাঠিয়েছেন চট্টগ্রাম রেডিওতে একজনের কাছে, তিনি আবার এটা এবার সিদ্দিকীর কাছে পাঠিয়েছেন। কত ধরনের হাস্যকর ব্যাপার হতে পারে। রাত 10:30 পর্যন্ত কামাল হোসেন, আমিরুল ইসলাম, তারপরে রেহমান সোবান, তাজউদ্দিন আহমেদ, এত ইম্পর্টেন্ট ব্যক্তি, তারপরে আরো যারা ছিলেন আপনার সৈয়দ নজরুল ইসলাম, তারপরে ওই যে মোশতাক, খন্দকার মোশতাক, এরকম ইম্পর্টেন্ট লিডার, কারোর কাছে তিনি স্বাধীনতার জন্য একটা লাইন পর্যন্ত লিখলেন না বা বললেন না। এমনকি ঢাকাতে তখন অনেক দেশি বিদেশি অনেক সাংবাদিক তখন উপস্থিত, ঢাকাতে কেউ কিছুই জানলো না। তার বার্তার মাধ্যমে তিনি পাঠিয়ে দিলেন হচ্ছে চিটাগাঙে। চিটাগাঙে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে পাঠালেন। এটা, এই যে অদ্ভুত বয়ান তৈরির যে প্রচেষ্টা, এটা খুবই হাস্যকর ব্যাপার। মানে ছেলে ভুলানো গল্পের মতো আর কি। এই গাল গল্প দিয়ে তো আর আপনার স্বাধীনতার ঘোষণাকে আপনার গ্লোরিফাই করা যাবে না। তো এই স্বাধীনতা সংক্রান্ত ঘোষণা নিয়েও বদরুদ্দিন উমর যে চ্যাপ্টারটা লিখেছেন সেটাও দুর্দান্ত। সেটাই আমি একটু পড়ে শোনাই। এমআর সিদ্দিকী, যেটা সবচাইতে বহুল ব্যবহৃত হয়, এমআর সিদ্দিকীর, যিনি চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা ছিলেন, তিনি কি বলছেন? তিনি বলছেন, 26 তারিখ আমার স্ত্রী একটি টেলিফোন পান, যে টেলিফোনটি করেন জনাব মইনুল ইসলাম, ইত্তেফাকের চট্টগ্রাম প্রতিনিধি, যিনি তাকে বঙ্গবন্ধুর একটা বার্তা দেন, যেটি আবার তিনি পেয়েছিলেন চট্টগ্রামের বেতার কর্মীদের মারফত। বার্তায় লেখা ছিল, এবার লেখাটা এখানে উদ্ধৃতি করছে এমআর সিদ্দিকের বইতে, বাংলাদেশের জনগণ এবং সারা বিশ্বের মানুষের প্রতি বার্তা। পাক সেনারা আকস্মিকভাবে মধ্যরাতে রাজারবাগ পুলিশ ক্যাম্প ও পিলখানা ইপিআর আক্রমণ করেছে। ভয়ঙ্কর যুদ্ধ চলছে। আমাদের মুক্তির সংগ্রামে সহায়তা করার জন্য সারা বিশ্বের কাছে আহ্বান জানাচ্ছি, যে যেভাবে পারো প্রতিরোধ করো, আল্লাহ তোমাদের সহায় হন। জয় বাংলা। শেখ মুজিবের বার্তা। হ্যাঁ, এখানে তাহলে এখানে বলা হচ্ছে মুক্তির সংগ্রামে, এবং যে যেভাবে পারো প্রতিরোধ করো। তাহলে এখানে কিন্তু স্বাধীনতার ঘোষণা নাই। আসলে স্বাধীনতার ঘোষণাও বলা হচ্ছে না, বলা হচ্ছে
যে আমাদের মুক্তির সংগ্রামে তোমরা প্রতিরোধ গড়ে তোলো। এটা স্বাধীনতার মতো সিরিয়াস কোনো বিষয়ের মানে ঘোষণা কি এরকম হইতে পারে? এগুলো, এই হাস্যকর বয়ানগুলো এমন ভাবে ছড়ানো হয়েছে যে তিনি ২৬ তারিখে এই স্বাধীনতা ঘোষণা করেছেন এবং তিনি এভাবে চট্টগ্রামে তিনি এই বার্তাটা পাঠিয়েছেন। সেটা হচ্ছে যে জিয়াউর রহমান একজন সামরিক বাহিনীর মেজর হিসেবে যে ঘোষণাটা দিয়েছেন সেটাকে চাপে ফেলতে আসলে অনেক ধরনের বিষয় আছে। একটা হচ্ছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে শেখ মুজিবুর রহমান মার্চ পর্যন্ত গোটা পূর্ববঙ্গের অবিসংবাদিত নেতা, কোনো সন্দেহ নাই। তার কথা এখানে অফিস আদালত চলছে, বন্ধ হয়েছে, চলছে, সবকিছু হয়েছে, কিন্তু তিনি জাতির চূড়ান্ত মুহূর্তে সিদ্ধান্ত নিতে দূরদর্শিতার পরিচয় দেন নাই। তিনি ওই দিন বসে থাকলেন যে আর্মি এসে তাকে ধরে নিয়ে যাবে। আর্মি যে জেডে খান, মেজর জেডে খান, যিনি এটার পুনারও বই আছে, জেডে খান তিনি বিবরণ দিয়েছেন যে শেখ মুজিবকে তিনি কিভাবে অ্যারেস্ট করেছেন। শেখ মুজিবুর রহমান সিটকানি দিয়ে রুমে বসেছিল, তাকে গিয়ে বলছে শেখ মুজিব ভেতর থেকে জানতে চান তোমরা আমাকে মেরে ফেলবা কিনা। তখন তাকে আশ্বস্ত করা হয় যে না, আপনাকে মারা হবে না, আপনাকে আমি নিয়ে যেতে এসেছি। এবং যে আর্মি অফিসার একজন মেজর জেডে খান, তিনি যখন এই সেনাবাহিনীর এই লিডারশিপে থাকেন অ্যারেস্ট করার অভিযানে, আর সঙ্গে দুইজন ক্যাপ্টেন ছিল, তারা ওই রাত 11টার সময় অভিযান শুরু করেন, মানে রওনা দেন। তারপরে তাকে অ্যারেস্ট করে প্রথমে আমাদের যে সংসদ ভবন তার ওখানে দোতলায় নিয়ে গিয়ে কিছুক্ষণ রাখেন। তার উপরে নির্দেশ ছিল যে কোনোভাবে শেখ মুজিবকে হত্যা করা যাবে না, এবং সতর্ক করা হয় তিনি যদি হত্যাকাণ্ডের শিকার হন পুরো দায় দায়িত্ব তোমার, এভাবে হুমকি দেওয়া হয়। তাকে বলা হয় তাকে তুমি জ্যান্ত ধরে নিয়ে আসবা। আর্মির উচ্চপদস্থ অফিসারদের সাথে যে কমান্ড হয় তার প্রতি, তাকে বলে তাকে জ্যান্ত ধরে নিয়ে আসবা। তো উনি 25 তারিখ রাত্রেও এইভাবে বসে থাকলেন আত্মসমর্পণের জন্য, কোনো নির্দেশনা দিলেন না তার ঘনিষ্ঠ সহযোগীদের, তারা বারবার বলা সত্ত্বেও তার ভিতরে এই আশাবাদটা ছিল যে আরবির ছোটখাটো একটা অভিযান হবে, সেই অভিযান একটু কোয়াইট সিচুয়েশন হলে, পাকিস্তানের পশ্চিম পাকিস্তানিদের সাথে আলোচনা হলে তারপর তিনি আবার রাষ্ট্র ক্ষমতায় বসতে পারবেন। এই যে তার পরিস্থিতি বুঝতে না পারা, এই পরিস্থিতি বুঝতে না পারার যে অপরাধ বোধ, যে তিনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে যেতে পারেন নাই, সেই অপরাধ বোধ এখনো আওয়ামী লীগকে তাড়া করে। আরো অপরাধ বোধ আছে যে তারা অনেকেই ওপাশে ট্রেনিং নিতে গেছে, অনেকেই বিভিন্ন, আপনারা প্রচুর ডকুমেন্ট পাবেন, এগুলো বিভিন্নভাবে ইন্ডিয়াতে সময় কাটিয়েছে, যে মুজিব বাহিনী ট্রেনিং এ নিয়েছে, তারা বাংলাদেশের ভিতরে তেমন কোনো অভিযান করার সুযোগই পায়নি। তো এই সব মিলিয়ে তাদের মধ্যে একটা অপরাধ বোধ আছে। আবার শেখ মুজিবের নিজেরও তো একটা বিশাল অপরাধ বোধ আছে, দেশটা স্বাধীন হয়ে গেল, তিনি এই দেশে থাকতেই পারলেন না, ফিজিক্যালিও থাকতে পারলেন না। তার ফলে তিনি তার জীবদ্দশায় কখনো মুজিবনগরে যান নাই, এমনকি শেখ হাসিনাও মুজিবনগরে যান নাই, যেখানে অস্থায়ী সরকার শপথ নিয়েছিল। বিস্ময়কর হলেও সত্য যে এটা, তারা কখনো সেখানে যান নাই। এই ধরনের অপরাধ বোধে তারা ভুগেন যে দেশটা স্বাধীন হয়ে গেছে, শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনে অসাধারণ নেতৃত্বও দিয়েছেন, কিন্তু স্বাধীনতার চূড়ান্ত মুহূর্তে, ঐতিহাসিক মুহূর্তে তাদের কোনো প্রত্যক্ষ অবদান নাই। এই জন্য এটাকে গ্লোরিফাই করার জন্য তারা প্রতিনিয়ত নতুন নতুন বয়ান সৃষ্টি করেন যে স্বাধীনতার ঘোষণা এই দিছে, ওই দিছে, মুক্তিযুদ্ধ এই হয়েছে, ওই হয়েছে। যাই হোক, হ্যাঁ হ্যাঁ বলেন। মেজর ডালিম এবং জেনারেল আজমি যে বলেছিল যে শেখ মুজিব স্বাধীনতাই চায় না, এটা মনে হয় সত্যি। এখন হ্যাঁ হতে পারে, তিনি তো, আমরা মার্চে ত্রিপক্ষীয় আলোচনার বিষয়বস্তু দেখলেই বুঝতে পারি তিনি তো আসলে ক্ষমতায় যাওয়ার জন্য আলোচনাটা চালিয়েছেন। তিনি দেশ স্বাধীন করার জন্য তার আলোচনা চালান নাই। বড় জোর হচ্ছে আঞ্চলিক স্বায়ত্তশাসন, সেটাই তো মার্চের ত্রিপক্ষীয় আলোচনার উদ্দেশ্যটা কি? ইলেকশনে
তার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাকে ক্ষমতায় বসাতে হবে। এখন কোন ফরম্যাটে বসাতে হবে সেটা, ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্টে নাকি কোন ফরম্যাটে বসবে, লুজ কনফেডারেশন নাকি আঞ্চলিক স্বায়ত্তশাসন আরো বেশি পরিমাণে দেওয়া হবে, কোন ফরম্যাটে বসবে সেটা তো ক্ষমতায় বসার আলোচনা, সেটা তো আর মুক্তিযুদ্ধ বা দেশ স্বাধীন করার জন্য আলোচনাটা না। তো এই হচ্ছে বিষয়। এখন ওনারা যে অপরাধবোধগুলোতে ভোগেন, যে স্বাধীনতার ঘোষণাটাও দিয়ে যেতে পারেন নাই, মুক্তিযুদ্ধে যেভাবে অংশ নেওয়ার কথা ছিল সব ছিল ইন্ডিয়াতে অধিকাংশ, আসলে গেরিলা যুদ্ধ, তারপরে আমাদের আর্মি, পুলিশ, বিডিআর যারা যারা ছিল, ইপিআর, বিডিআর না ইপিআর, তারা সব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এমনকি আপনারা শুনলে অবাক হবেন, মুক্তিযুদ্ধের সময় মে জুন মাসের দিকে আপনারা মূলধারা ৭১ পড়বেন অবশ্যই, এ টু জেড আপনারা মূলধারা ৭১টা পড়ে দেখেন। এপ্রিল মে জুনে মনে হচ্ছিল যেন সিচুয়েশন কোয়াইট হয়ে গেছে এবং সবকিছু পাকিস্তানিদের কন্ট্রোলে। এপ্রিল মেতে, সম্ভবত এপ্রিল মাস লাগাতে এরকম কথা আছে, সবকিছু কোয়াইট হয়ে গেছে, যে সিচুয়েশন তখন এরকম যে আলোচনার মাধ্যমে একটা সমস্যার সমাধান করা যাবে। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, আর্মিতে, ইপিআরে বা পুলিশে যারা বিদ্রোহ করে অস্ত্র হাতে নিয়েছিল, সামরিক এবং বেসামরিক, বেসামরিক আমলারাও অনেকে ইন্ডিয়াতে গেছে বিদ্রোহ করে, যেমন আকবর আলী খান গিয়েছিল, এরকম অনেকেই আছে। রাজনৈতিক নেতারা আলোচনার মাধ্যমে যদি কোনো সমস্যার সমাধান হতো এপ্রিল নাগাদ, মূলধারা ৭১ আছে, আপনারা দেখবেন এটা অবশ্যই, তাহলে যারা বিদ্রোহ করে অস্ত্র হাতে নিয়ে দেশের পক্ষে যুদ্ধ শুরু করেছিল তাদের ভাগ্য কি হতো? তাদের ভাগ্য হতো ফায়ারিং স্কোয়াডে মৃত্যু। তাদের কিন্তু পেছন ফেরার অবকাশ ছিল না। রাজনৈতিক নেতারা আলোচনার মাধ্যমে চলে আসতো, যারা কলকাতাতে আশ্রয় নিয়েছিল তারা দেশে এসে আবারও আলোচনায় বসতে পারত। কিন্তু সামরিক বাহিনীতে, পুলিশে, ইপিআরে যারা বিদ্রোহ করে অস্ত্র হাতে নিয়েছিল তাদের উপায়টা কি হতো? তাদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যু। তাদের সামনে ছিল হয় স্বাধীনতা নইলে মৃত্যু, এর বিকল্প ছিল না। এইসব অকুতোভয় যোদ্ধারা তারা দেশটাকে, ওই স্বাধীনতাকে বা সংগ্রামকে এগিয়ে নিয়েছে। আরেকটা বিশাল ভূমিকা আছে আবহাওয়া, সেটা হচ্ছে জুন মাস নাগাদ যখন বৃষ্টির সিজন শুরু হয়েছে তখন পূর্ববঙ্গের যোগাযোগ ব্যবস্থা ভয়াবহ রকম খারাপ হয়ে যায়। প্রচুর কাঁচা রাস্তা, যেখানে হেঁটে পৌঁছানো খুব কঠিন ব্যাপার, আর হচ্ছে নৌ যোগাযোগ। এই দুই মাধ্যমে ছাড়া আর কোনো যোগাযোগ নাই। আর পাকিস্তানিরা কাদা বা নৌ যোগাযোগ এইগুলো ব্যবহার করতে অতটা অভ্যস্ত ছিল না। এই জুন মাসে গেরিলা আক্রমণটা ভয়াবহ রকম বেড়ে যায়। আর্মির ছোট ছোট দল, পুলিশের ছোট ছোট দল, ছাত্র জনতার ছোট ছোট ট্রেনিং প্রাপ্ত দল, তখন ট্রেনিং হয়ে গেছে তাদের অলরেডি, তারা ঢুকছে, তারা ছোটখাটো অভিযান করে আবার দ্রুত পালাই যায়। আর পাক আর্মিরা এই কাদামাটি বা এরকম টাইপের জায়গায় তারা স্বাচ্ছন্দ্য না। এই গেরিলা আক্রমণ জুন মাস নাগাদ একটা নতুন মাত্রা পেল, আর্মিকে নাস্তানাবুদ করে ফেলতে শুরু করলো। ওই যে এপ্রিল মাসে যে কোয়াইট সিচুয়েশন, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। যুদ্ধের এই পর্যায়ে এসে গেরিলা আক্রমণ এবং আর্মি যে সীমান্ত এলাকাগুলোতে যে অ্যাটাক করা শুরু করলো, এই আক্রমণে কিন্তু গতিপথ চেঞ্জ হয়ে গেল। ওই যে কোয়াইট সিচুয়েশন থেকে যুদ্ধ পরিস্থিতি, বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধারা সফলভাবে আক্রমণ করতে সক্ষম হচ্ছে, এই পরিস্থিতি কিন্তু চেঞ্জ করে দিল। আলোচনার আর পিছন ফেরার আর অবকাশ ছিল না সেই শ্রেণীর যারা আর্মি থেকে বিদ্রোহ করে, আপনার এরকম তো অনেক আছে, জিয়াউর রহমান, তারপরে আপনার রফিকুল ইসলাম, মেজর হাফিজ, এরকম প্রচুর সংখ্যক আর্মি অফিসার আছে যারা বিদ্রোহ করে সরাসরি অস্ত্র হাতে নিয়েছে। তাদের কিন্তু আর পিছন ফেরার অবকাশ ছিল না, হয় স্বাধীনতা নইলে মৃত্যু। সেটা জুন মাস নাগাদ ফিক্সড হয়ে যায়। তো এই পরিস্থিতিতে আমি বলবো যে অকুতোভয়, মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে ভয় না পাওয়া এইসব আর্মি,
পুলিশ, ছাত্র জনতা, ছাত্রদের মধ্যেও অনেকে ট্রেনিং নিতে ইন্ডিয়া গেছে, ট্রেনিং নিয়ে ভিতরে ঢুকে তারা গেরিলা আক্রমণ করেছে এবং অনেক জায়গায় আর্মিকে নাস্তানুবুদ করেছে, পাক আর্মিকে। তারা হচ্ছে অগ্রসেনানী। এই কোন পার্টে, এমনকি মুজিব বাহিনী ট্রেনিং নিয়েছিল, তারা বাংলাদেশের অভ্যন্তরে ডিসেম্বরের মধ্যে একটা বা দুইটা অপারেশন করতে পেরেছে, তারা মেজর কোনো অপারেশন করতে পারে নাই। এই যে গ্লানিবোধ আছে আওয়ামী লীগের মধ্যে, যেটা থাকা উচিত ছিল না। হ্যাঁ, তোমরা স্বাধীনতার একটা প্রেক্ষাপট একটা পর্যায় পর্যন্ত এগিয়ে নিয়ে গেছো, কিন্তু মূল মুক্তির সংগ্রামে ফ্রন্ট লাইনে থাকতে পারোনি, এটা হয়তো দুর্ভাগ্য। এই এখন যেরকম মানে বলা হয় যে 1 লাখ মতো লোক আশ্রয় নিয়েছে ইন্ডিয়ায়, মানে তারাও আর একটা মনে হয় মুক্তিযুদ্ধের অপেক্ষায় আছে। তো যাই হোক, এরকম একটা সিচুয়েশনে আমরা যে স্বাধীনতাটা পেলাম, শুধুমাত্র এই 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের সক্রিয় কোনো ভূমিকায় থাকতে না পারা যে গ্লানিবোধ, সেখান থেকে মুক্তিযুদ্ধের বয়ানের বিকৃতিটাও শুরু। সেখান থেকে স্বাধীনতা ঘোষণা এভাবে হয়েছে, মুক্তিযুদ্ধ আমরা এইভাবে করেছি, ওইভাবে করেছি, এই নানা ধরনের ভুল বয়ান, মিথ্যা বয়ান দিয়ে প্রতারিত করা, সেটা চলছেই। হয়তো আমাদের জীবদ্দশায় আমরা এর প্রকৃত ইতিহাসের হয়তো একটা রূপরেখা পাবো, হয়তো পূর্ণাঙ্গ রূপ হয়তো আমরা পাবো না, কিন্তু হয়তো পাবো। যেমন 47-এর দেশভাগ নিয়ে বলা হতো, মুসলিম লীগ দেশভাগ করেছে, মুসলমানরা দেশভাগ করেছে, সেই বয়ান কিন্তু এখন প্রায় বিলুপ্তির পথে, যে না, হিন্দু সাম্প্রদায়িকতা বাংলা ভাগ করেছে। হিস্ট্রি একসময় সত্য কথা বলে, কিন্তু সেটা কেউ বলে 50 বছর, কেউ বলে 75 বছর, 70 বছর না গেলে প্রকৃত ইতিহাস আসে না। আমাদেরও হয়তো মুক্তিযুদ্ধের ইতিহাসের জন্য আমরা হয়তো সেই ফেজে আছি, এখন হয়তো প্রকৃত ইতিহাসের আমরা হয়তো দ্বার প্রান্তে, অথবা সূচনা পর্বও বলা যেতে পারে। তো আপনারা, আমি পরে শেয়ার করছি বদরুদ্দিন উমরের যে কয়েকটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে শেখ মুজিবের আত্মসমর্পণ এবং স্বাধীনতার ঘোষণা, এটা অবশ্যই আপনারা পড়বেন। আর একটা বই পড়বেন শ্রীনাথ রাঘবনের 1971 বাংলাদেশ সৃষ্টির বৈশ্বিক ইতিহাস, এটাও আপনারা পড়বেন। আর প্রশ্নের ক্ষেত্রে আজকে যে প্রশ্নটা দিয়েছি, এই প্রশ্নটা আপনারা ফলো করবেন। আর যদি নতুন কোনো বিষয় আমার মাথায় আসে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করব, যেহেতু গ্রুপটা আছে। আর প্রশ্নের ধারাবাহিকতা, যেটা প্রশ্নের ধারাবাহিকতা সম্পর্কে আগের দিন আমি বলেছি যে 1905 থেকে কোর্স শুরু, 5 থেকে একটা প্রশ্ন হবে। আর 71 পর্যন্ত, যেহেতু 71 থেকেও একটা প্রশ্ন হবে। 71-এ যেমন আমরা বলছি যে ত্রিপক্ষীয় আলোচনাটা গুরুত্বপূর্ণ। আর মুক্তিযুদ্ধের ওই যে বৈশ্বিক ইতিহাস, এখান থেকেও আপনারা প্রশ্ন হতে পারে। আমি প্রশ্নের ধরনটা শেয়ার করব, আর মাঝখান থেকে আপনাদের 6টা প্রশ্ন আসবে। আর শর্ট কোশ্চেন যেগুলো, এগুলো আপনারা বিগত সালের প্রশ্নগুলো আপনারা একটু ফলো করেন, তাহলে শর্ট কোশ্চেনগুলো আপনারা পেয়ে যাবেন। আর মোটামুটি ভাবে যে বিষয়গুলো শেয়ার করেছি, আপনাদের এই বিষয়ের মধ্যেই প্রশ্ন হবে। প্রশ্ন ঠিক থাকবে, এখন আনসার করা হচ্ছে আপনাদের দায়িত্ব। প্রশ্নের ক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না, প্রশ্নটা ঠিকই থাকবে। তো সবাই ভালো থাকুন। আমরা কারোর কোনো প্রশ্ন থাকলে 1-2 মিনিটে খুব সংক্ষিপ্তভাবে বলতে পারেন। কোর্স সংক্রান্ত কোনো বিষয়ে আপনাদের কি কোনো প্রশ্ন আছে? স্যার বলুন। স্যার, এখানে আমার এই যে শেখ মুজিবুর রহমান যে একটা ঘোষণা, তার বার্তা পাঠিয়েছিল যে ওনারা যেটা মানে আওয়ামী লীগ বা ওনাদের অঙ্গ সংগঠন যারা সমর্থন আর কি, তারা এইটা জিনিস ফলো করে প্রকাশ করে যে এখানে যে মুক্তির কথাটা বলা হয়েছে, বাংলা শব্দ মুক্তি দিয়েই তো আমরা সাধারণত মানে মিন করতে পারি বা ওইটাকেই প্রকাশ করতে পারি। তাহলে সেই ব্যাপারে কি বক্তব্য হতে পারে? কারণ মুক্তি দিয়ে তো আসলেও অনেক সময় স্বাধীনতাকেও ইঙ্গিত করা যেতে পারে। আমার প্রশ্ন হচ্ছে সেটা না, আপনি তো বিষয়টা বুঝেনি নাই। বিষয়টা হচ্ছে এই যে দাবিটা করা হয় এমআর সিদ্দিকের কাছে, তার বার্তা পাঠানো, এই টোটাল জিনিসটাই হচ্ছে ভুয়া জিনিস। এটা হচ্ছে আমরা এটা বলছি যে ঢাকাতে
প্রেস আছে, ইন্টারন্যাশনাল মিডিয়া আছে, তার ঘনিষ্ঠ সব সহকর্মীরা আছে, নামকরা সব লিডাররা আছে, কারোর কাছে এমনকি তাজউদ্দিন আহমেদ নিজে টেপ রেকর্ডার নিয়ে গেছে, উনি একটা ঘোষণা দিক, একটা লাইনে দিক। উনি কি তাজউদ্দিন আহমেদকেও বিশ্বাস করতে পারেন নাই? এটা কি আমাদের বিশ্বাস করতে হবে? তাজউদ্দিন আহমেদ, ডক্টর কামাল হোসেন, আমিরুল ইসলাম, রেহমান সোবান, এদেরকে কাউকে তিনি বিশ্বাস করতে পারেন না। তিনি বিশ্বাস করলেন ওই চিটাগাংয়ে এক এমআর সিদ্দিকী, তিনি আছেন আঞ্চলিক একজন লিডার, তার কাছেও পাঠাচ্ছেন একটা সাংবাদিকের মাধ্যমে, তারপরে রেডিও মারফত এখানে একজনের কাছে। টোটাল জিনিসটা হচ্ছে ভুয়া জিনিস, এটা হচ্ছে বানানো জিনিস। আর স্বাধীনতার ঘোষণাটা এরকম হওয়ার কথা না। তার বার্তা যদি উনি পাঠাবেন, তো স্বাধীনতার ঘোষণা হবে প্রিসাইসলি স্বাধীনতার কথা বলবেন। প্রতিরোধ এখনো কেন কৌশলগত শব্দ চয়ন করতে হবে? স্বাধীনতার বার্তায় যদি পাঠান, তাহলে কেন কৌশলগত শব্দ চয়ন? মুক্তিকে আমরা স্বাধীনতা হিসেবে ধরবো কেন? ঘোরাই পেঁচায় বলবো কেন? তখনও কি আপনি শিওর না যে আমি যেটা বলছি টু বি আর নট টু বি এর মাঝখানে আমরা? বিষয়টা হচ্ছে এটার এটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যে এটাও হচ্ছে বানানো একটা ব্যাপার, যে একটা ডকুমেন্টারি বানানোর জন্য ওই আপনার ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধীকে অপরাধ প্রমাণ করানোর জন্য যে আমরা সাক্ষ্য প্রমাণ তৈরি করি না, সেরকম সাক্ষ্য প্রমাণ তৈরি করানোর বিষয়। ঢাকাতে কেউ জানলো না, এরকম একটা বিদেশি সাংবাদিক সব বসে আছে, সাইমন রিং সহ সবাই বসে আছে, কোথাও কেউ জানলো না, তার ঘনিষ্ঠ পলিটিক্যাল কলিগরা কেউই একটা লাইন জানলো না। উনি তার বার্তা পাঠিয়ে দিলেন হচ্ছে চিটাগাংয়ে, তাও এমআর সিদ্দিকীর কাছে। এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। এটা হচ্ছে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলুন স্যার, মানে অথেন্টিক অনেকগুলো বইয়ের নাম বলেছেন, আমরা লিখেছি কিন্তু মানে অনেক বইগুলোর নাম শেয়ার করব, যদি আলাদা করে একটু শেয়ার করে দিতেন অবশ্যই তাহলে আমরা কালেকশন করে পড়তে পারতাম, শুধু পরীক্ষার জন্য না, মানে নিজে জানার জন্য। শুধু পরীক্ষাকে দেখছি না, এই জন্য এগুলো বলছি। আপনাদের হয়তো এটা পরীক্ষাতে আসবেই না, কিন্তু আপনাদের এটা জানা বইগুলো বিশ্বাসযোগ্য আর কি স্যার, আমরা তো বুঝি না। ঠিক আছে, অবশ্যই শেয়ার করব। থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সৈকত বলেন। স্যার, ওই যে শ্রীনাথ রাঘবানের বই থেকে আপনি একটা প্রশ্ন বলতে চাইছিলেন, আজকে চাইছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এইটা বলার কথা। আচ্ছা, আমি ওইটা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, অসুবিধা নাই। বলছিলেন যে মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এরকম কিছু একটা। হ্যাঁ, বাংলাদেশ সৃষ্টির বৈষয়িক ইতিহাস তো ওইটা ইন্টারন্যাশনালি বড় বড় বিগ পাওয়ার গুলো কি বলেছে, সেই তাদের রোলটা কি সেটা বিশ্লেষণ করা হয়েছে। ঠিক আছে, আমি এটা নিয়ে শেয়ার দিব। ঠিক আছে স্যার, স্বাধীনতার ঘোষণায় কার অবদানটা গুরুত্বপূর্ণ স্যার? হ্যাঁ, স্বাধীনতার ঘোষণায় কার অবদানটা গুরুত্বপূর্ণ স্যার সবচেয়ে বেশি? স্বাধীনতার ঘোষণা বুঝি নাই, আপনার কথাটা বলেন আবার। স্যার, স্বাধীনতার ঘোষণায় স্যার কার অবদানটা বেশি গুরুত্বপূর্ণ স্যার? স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছে, এটা অবদান এগুলোর বিষয় না। যে প্রথম ঘোষণাটা জিয়াউর রহমান নিজেকে হেড অফ দ্য প্রভিশনাল গভর্নমেন্টের ইয়েটাই বলেছে। পরবর্তীকালে উপস্থিত লিডাররা, এজন্য আমি ডকুমেন্টগুলো সব বলবো, উপস্থিত লিডাররা পলিটিক্যাল ইয়েরা খুব বিবরণ আছে চৌধুরী খালেকুজ্জামান বইতে, যে জিয়াউর রহমানের সাথে ছিলেন, সেখানে বলছে যে আপনি ঘোষণা দিয়ে দিলেন, তারা খুব রাগান্বিত যে আপনি এভাবে ঘোষণাটা দিলেন, তো এটা কি হইলো? তখন জিয়াউর রহমান, তারপরে অলি আহমেদ, খালিকুজ্জামান, তারা বলছে যে ঠিক আছে, উনি একটা ঘোষণা দিছে, তো এইটা আপনারা তাহলে আপনাদের কণ্ঠে একটা ঘোষণা দিয়ে দেন পলিটিক্যাল লিডারদের তরফ থেকে। এটা বলা হয়েছিল যে একজন আর্মি অফিসার তিনি এই ঘোষণাটা দিলে এটা অনেকটা সামরিক অভ্যুত্থানের মতো মনে হয়, সেটা না বলে এটা একটা পলিটিক্যাল একটা পিকচার থাকা উচিত যে একজন পলিটিক্যাল লিডার বলছে। তখন উপস্থিত আওয়ামী লীগ লিডাররা কেউ রাজি হয় নাই, বলছে যে না, আমাদের কণ্ঠ তো সবাই চিনে, এই চিটাগাংয়ে তো সবাই আমাদের কণ্ঠ চিনে, শেষে আর্মি আমাদের ধরে নিয়ে যাবে, আমাদের সমস্যা হবে। কেউ রাজি না হওয়ার পরে তারপরে প্রস্তাব করা হয়
যে ঠিক আছে তাহলে আপনারা এক কাজ করেন, শেখ মুজিবুর রহমানের পক্ষে আপনি একটা ঘোষণা দেন। এটাও লেখা হলো, বলা হলো তাহলে পলিটিক্যাল লিডার কেউ এটা পড়েন, তখন তারা কেউ রাজি হয় না, বলে না এটা তো একই কেস, আমরা যদি এখন পড়ি তাহলে আমাদের সমস্যা হবে, চিটাগাং সবাই আমাদের কণ্ঠটণ্ঠ চিনে। তখন শেখ মুজিবুর রহমান ওই খসড়াটাও জিয়াউর রহমান ওই শেখ মুজিবুর রহমানের পক্ষে ওই স্বাধীনতার ঘোষণাটা উনি তখন আবার এটা রেকর্ড হয়, এটা আবারও সম্প্রচারিত হয় 27শে মার্চে। এই হচ্ছে ঘটনাটা। তো এর যে মানে একেবারে ফার্স্ট হ্যান্ড বিবরণ, এই যে চৌধুরী খালেকুজ্জামান, তিনি ওই যে সোয়াত জাহাজে অস্ত্র খালাসের জন্য জিয়াউর রহমানকে পাঠানো হয়েছিল, তাকে রাস্তা থেকে ফিরিয়ে আনেন, এই টোটাল ঘটনাটা চৌধুরী খালেকুজ্জামানই বলেন। এবং 12:30 বা 1টার দিকে যখন চিটাগাং যে সেনানিবাসে সেখানে এসে উপস্থিত সেনাদের সামনেই তিনি বললেন, তখন খালেকুজ্জামান বলছে আপনি একটা ভাষণ দেন, এখানে বাঙালি অফিসার সোলজার এরা আছে। তখন ওখানে তিনি বলেন যে ওই রিভোল্ট, এটা হচ্ছে 12:30 1টার কথা। তারপরে তো ওনারা ওখান থেকে সেনানিবাস ত্যাগ করে কালুরঘাটের দিকে যান, সেই বিবরণও আছে চৌধুরী খালেকুজ্জামানের বইতে। তো এটা আপনারা পড়ে দেখতে পারেন, আমি বইয়ের কাভারটা শেয়ার করব, আর পড়বেন, প্রচুর পড়বেন। আমার বিবরণের সাথে আপনার একমত হওয়ার দরকার নেই, কিন্তু আপনারা এই সোর্সগুলো নিজেরা পড়েন, পড়ে যেটা আপনার মানে মনে হবে যে না এটা ঠিক, সেই সিদ্ধান্তে আসেন। আমাদের প্রচুর পড়তে হবে, যে আমি এক ধরনের সিদ্ধান্তে আসছি বলে আপনারা মনে করবেন যে না আমাকে ওই সিদ্ধান্তে আসতে হবে না। আপনারা আপনাদের মতো করে পড়েন, আমি যে সোর্সগুলো বলছি এই সোর্সগুলো পড়েন, তার ক্রিটিসিজমগুলো পড়েন, কেন না কোন কোন সোর্স কেন আমরা নিব কেন নিব না, এটারও একটা আপনার ইয়ে থাকা লাগে, যে এক ধরনের ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি থাকা লাগে। হলে আমরা শিক্ষিত কেন, উমুকে বললো তাই আবার বিশ্বাস করতে হবে না, উমুকে বলেছে কেন বলেছে, কোন প্রেক্ষাপটে বলেছে, এটাও বুঝতে হবে, বুঝলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। তো আপনারা আমার আবারও সেই লাস্ট কথা, যে যে সোর্স আমরা ব্যবহার করছি প্রত্যেকটা সোর্স আপনারা ক্রিটিক্যালি সতর্কতার সাথে পড়েন। মানে হিস্ট্রি তো আপনার শুধু পরীক্ষার জন্য না, আপনার চাপাবাজির জন্য দরকার আছে। আপনি যে কোনো একটা জায়গায় চাপাবাজি করবেন, বক্তৃতা করবেন বা পণ্ডিত সাজবেন, লেখাপড়া জানেন এটা সাজবেন, তার জন্য তো পড়াশোনা করা দরকার। তো সেই জন্য এই সোর্সগুলো জানা জরুরি। আপনারা আশা করি যে আপনারা এই পড়ার ধারাবাহিকতাটা শুধু পরীক্ষার জন্য না, নিজেরা রিচ হওয়ার জন্য এই ধারাবাহিকতা রক্ষা করবেন। তো সবাই ভালো থাকে। আসসালামু আলাইকুম স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, ওই যে একে খন্দকার একটা বই লিখেছিলেন 1971 ভেতরে বাইরে, ওনার এই বইটা লেখার পরে আওয়ামী লীগ তাকে অনেক অপদস্থ করছিল। তো স্যার এখানে শেখ মুজিবুরের কিছু চরিত্র মানে প্রকাশ পেয়েছিল বইটাতে, স্যার এই বইটাকে আমরা কি পরিমাণ অ্যাকসেপ্ট করতে পারি? অবশ্যই একে খন্দকারের বই তো খুবই ভালো বই, ওখানেও আপনারা অনেকগুলো মানে উনি তো বলেছেনই, ওইখানে অনেকগুলো তথ্য আছে যে একে খন্দকার আপনার ওই যে ইয়াহিয়া খান চলে যাচ্ছে সন্ধ্যায়, ওইটা দেখছে একে খন্দকার নিজের চোখে দেখছে যে প্লেনে ইয়াহিয়া খানকে তুলে দেওয়া হচ্ছে। এই খবরটা তিনি আওয়ামী লীগ নেতাদেরকে জানিয়েছেন ফোনে, যে ইয়াহিয়া খান কিন্তু চলে গেছে সন্ধ্যায়। এটা কিন্তু শেখ মুজিবকে জানানো হয় নাই যে ইয়াহিয়া খান চলে গেছে। 10:30 পর্যন্ত ওনার সাথে যারা দেখা করছে তাদেরকে কিন্তু উনি বলেন না যে ইয়াহিয়া খান চলে গেছে, এটা উনি জানেন। হ্যাঁ, তো একে খন্দকার নিজে বলেছে যে তিনি ইয়াহিয়া খানকে উঠতে দেখছেন এবং আওয়ামী লীগ নেতাদেরকে ফোনে, উনি কোন নেতাকে জানিয়েছেন সেটা জানা যায়নি, ফোনে উনি জানিয়েছেন যে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করেছেন। তো একে খন্দকারের বইও খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই সময় তো তিনি ছিলেন এবং সক্রিয় মুক্তিযোদ্ধা, অনেক ঘটনায় তার বিবরণে আসছে। তো আর কারোর কোনো প্রশ্ন? আওয়ামী লীগের রাজনৈতিক নেতারা যে অনুশোচনা বোধ করেন যে তারা